নমস্কার, আমি অমিতাভ আবার আপনাদের সঙ্গে চলে এলাম এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে। আজকের এবং অমিতাভ শুরু করব শুধু গান আর গান। এই তো চলছে আমাদের জীবনে, কখনো সেটা মধুর আমেজ নিয়ে আসে, কখনো সেটা আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে। তাই চলুন আজকে গান নিয়ে কিছু গান ফায়ার শুরু করি, অর্থাৎ গান নিয়ে না জানা গানের সেই কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আজকে প্রথমেই আসবো আর.ডি. বর্মন, ভারতবর্ষের অন্যতম সেরা সঙ্গীত পরিচালক, সুরকার, যার দ্বারা তৈরি অসংখ্য অসামান্য ফ্লপ সিনেমাতেও হিট গান, আর যার গানের দৌলতে সেই সিনেমাগুলো হয়ে আছে চিরস্মরণীয়। হিট ছবি তো আছেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ফ্লপ সিনেমার গানও কম নেই, যেখানে শুধুমাত্র গানগুলোর জন্য সেই সিনেমাটার নাম থেকে গেছে আমাদের হৃদয়ে। আর.ডি. বর্মন এক বছরে তৈরি করেছিলেন 3টে গান। এক বছরে তৈরি করেছিলেন 3টে গান। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই 3টে গানের অন্তরা হুবহু এক। হ্যাঁ, 3টে গানের অন্তরা ছিল এক। প্রথম গানটা আপনাদের বলি, ঋষি কাপুর এবং টিনা মুনিম। ঋষি কাপুর এবং টিনা মুনিম অভিনীত বড়ে দিলওয়ালা এই চলচ্চিত্রে একটি গান ছিল, তুঝসে ক্যা হ্যায় দিওয়ানে, তুঝমে ক্যা হ্যায় দিওয়ানে। এই গানের একটা অন্তরাতে কথা আছে, দেখবেন, ইয়ে মৌসম দিওয়ানা। গানটা পারলে একবার শুনে নেবেন, ইয়ে মৌসম দিওয়ানা। 24শে সেপ্টেম্বর 1983 রিলিজ করেছিল বড়ে দিলওয়ালা। আর এই গানটির হুবহু এক অন্তরা আমরা দেখতে পাই বক্সার ছবিতে রতি অগ্নিহোত্রী এবং মিঠুন চক্রবর্তী যেখানে অভিনয় করেছিলেন একটি গানে। 17 ফেব্রুয়ারি 1984 1984-তে বক্সার রিলিজ করে। সেখানে সাদমানি ও সাদমানি এই গানটির একটি অন্তরা, যে অন্তরাতে আপনারা সেই ইয়ে মৌসম দিওয়ানা অর্থাৎ ঋষি কাপুর টিনা মুনিমের সেই বড়ে দিলওয়ালা গানের অন্তরার সঙ্গে হুবহু মেল খুঁজে পাবেন। গানটা আ তো না জৈসা পুছো না ইয়ারো। এই গানটির সঙ্গে বক্সারের মিল খুঁজে পাবেন বড়ে দিলওয়ালার গানের অন্তরার, যে গানটা হচ্ছে তুঝসে ক্যা হ্যায় দিওয়ানে। ঠিক একই বছর আরো একটি গান আর.ডি. বর্মন তৈরি করলেন এবং সেই গানটিতে এই বক্সার এবং বড়ে দিলওয়ালার মতো অন্তরা হুবহু এক। কোন গান? গানটি হচ্ছে জমিন আসমান সিনেমা। সঞ্জয় দত্ত আর অনিতা রাজ দুজনে অভিনয় করেছিলেন জমিন আসমান ছবিতে। ऐसा समा ना होता, সে বিখ্যাত গান লতাজির, ऐसा समा ना होता। এখানে সেই একই অন্তরা আবার উপস্থিত। কোন অন্তরা? মৌসম ইয়ে না আতা ইউ ছাতি ঘটা, মৌসম ইয়ে না আতা ইউ ছাতি ঘটা। একেবারে হুবহু এক অন্তরা, একই বছর 3টে চলচ্চিত্রে উপহার দিয়েছিলেন আর.ডি. বর্মন। শুধু আর.ডি. বর্মন কেন, এরকম একই অন্তরা ব্যবহার করার অনেক 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 উদাহরণ রয়েছে হিন্দি বাংলার সব সিনেমাতে। শুধুমাত্র আপনাদের সামনে কয়েকটা, একটা মাত্র উদাহরণ তুলে ধরলাম, কারণ গানের মধ্যেও এরকম মিলমিশ খুঁজে পাওয়া যায়। কে বলে সব সময় তেলে জলে বিষ খায় না? খায় খায়, যদি কম্পোজার, মিউজিক ডিরেক্টর বা সুরকার একই হয়। চলুন এবার আর একটা গানের প্রসঙ্গ যখন এলো, আর একটা গানের প্রসঙ্গ বলি। দেবানন্দ অভিনীত বিখ্যাত ছবি বনারসি বাবু, এই ছবিতে একটি গান, যে গানটি দেবানন্দ গাইতে চাননি। বনারসি বাবুতে ব্যবহার করা একটি গান দেবানন্দ গাইতে চাননি, কারণ ওটা নাকি দেবানন্দের সঙ্গে ঠিক যায় না। হ্যাঁ, मैं हूं বেনারসি বাবু, বিখ্যাত সেই গান বেনারসি বাবু চলচ্চিত্র দেবানন্দের লিপে আপনারা শুনেছেন। কিন্তু এই সিনেমার জন্য কল্যাণজি আনন্দী তৈরি করেছিলেন আরো একটা সুপার ডুপার হিট গান, কিন্তু দেবানন্দ বলেছিলেন এটা দেবানন্দের সঙ্গে ঠিক যায় না। আর তাই সেই গানটা বাদ চলে গিয়েছিল বনারসি বাবু থেকে। কিন্তু ঠিক তার 3 বছর পর নরিমান ইরানি তৈরি করছিলেন আরো একটা দারুণ সিনেমা, যে সিনেমাতে স্ট্রাগলিং হিরো অমিতাভ বচ্চন তিনি উঠে আসছেন। সেই বাতিল গানের দৌলতে তিনি হয়ে উঠলেন আরো একবার উদ্ভাসিত তারকা। কোন গানটা জানেন? আসছি। বেনারসি বাবু সিনেমাতে রিজেক্ট হয়ে যাওয়া গান পড়েছিল অযত্নে অবহেলায়।
হঠাৎ করে এই সিনেমা অর্থাৎ এই নরিমান ইরানির যে সিনেমা, সেই সিনেমার ট্রায়াল দেখেছিলেন মনোজ কুমার, বিখ্যাত অভিনেতা, প্রডিউসার, ডিরেক্টর মনোজ কুমার, এবং তিনি বলেছিলেন এই সিনেমার সেকেন্ড হাফ অর্থাৎ বিরতির পর একটা গানের প্রয়োজন রয়েছে। এবং সেই গানটি যখন কল্যাণজি আনন্দজিরা বাঁচতে বসেন, তখন সেই বানারস বাবুর রিজেক্ট হওয়া সেই অযত্নে থাকা গানটিকে তারা তুলে নেন এবং সেটি সবাইকে শোনান। চলচ্চিত্রের প্রডিউসার, পরিচালক, অভিনেতা, যারা কুশীলব ছিলেন, টেকনিশিয়ান, সবার দারুণ ভালো লাগে সেই গান। আর সেই গানটা একেবারে সিনেমা শেষ হওয়ার পরেও নতুন করে শুট করে সেই গানটাকে এই সিনেমার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। অমিতাভ বচ্চন সেই গানে লিপ দিলেন, আর দেবানন্দের ফেলে দেয়া গান অমিতাভ বচ্চনের লিপে নতুন করে প্রাণ পেল, শুধু না সুপার ডুপার হিট হলো গানটা। গানটা আর কিছু নয়, খাইকে পান বানারস ওয়ালা, ও খাইকে পান বানারস ওয়ালা। এই গানটা রিজেক্ট করেছিলেন দেবানন্দ। এটা নাকি দেবানন্দের সঙ্গে ঠিক যায় না, কিন্তু অমিতাভ বচ্চনের সঙ্গে তো যায়। গেল। চলুন এবার গানের কথাই হচ্ছে যখন, তখন একটা গানের কথা নয়, গানের থিম মিউজিক হঠাৎ করে মনে পড়লো। দেখবেন একটি সিনেমাটির নাম মিশন ইম্পসিবল, 1996। এই 1996-এর মিশন ইম্পসিবলের থিম মিউজিক শুনলে হঠাৎ করে আপনার মনে হবে যে ধর্মেন্দ্র রাখির অভিনীত সেই বিখ্যাত গান পল পল দিল কে পাস তুম রহতি হো, এই সিনেমার থিম মিউজিকের সঙ্গে মিল না? আরে বলিউড এবার হলিউডকে নকল করতে জানি, হলিউড বলিউডকে নকল করছে। আপনি হয়তো ঘাবড়ে যাবেন যে বলিউড থেকে এটা বোধহয় কপি করেছে মিশন ইম্পসিবল। না, কারণ আমরা যেটা জানি মিশন ইম্পসিবল সিনেমা যেটা 1996-এ রিলিজ করেছিল, আর ব্ল্যাকমেল ধর্মেন্দ্র রাখি অভিনীত এই চলচ্চিত্র রিলিজ করেছিল 1983-তে। কিন্তু কোনোভাবেই থিম মিউজিক ব্ল্যাকমেল সিনেমা থেকে নকল করা হয়নি, বরঞ্চ কল্যাণজি আনন্দজি এই মিউজিককে ইন্সপায়ার্ড হয়ে তারা মিউজিকের থিমটা নিয়েছিলেন মিশন ইম্পসিবল থেকে। কারণ মিশন ইম্পসিবল সিনেমা তৈরি হওয়ার অনেক আগে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে মিশন ইম্পসিবল CBS টিভি সিরিজ, এবং সেটি 1966 সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল আর 1977 সাল পর্যন্ত চলেছিল। সেখানে ব্যবহার করা হয়েছিল এই থিম মিউজিক, যেটা ইন্সপায়ার্ড করে, অনুপ্রাণিত করে কল্যাণজি এবং আনন্দজিকে, এবং সেটি তারই ফল ব্ল্যাকমেল ছবির থিম মিউজিক মিশন ইম্পসিবলের একেবারে হুবহু এক। হ্যাঁ, এখানে হলিউডের সেই টিভি সিরিজ সেখান থেকে নেওয়া হয়েছিল। কে করেছিলেন কম্পোজ জানেন এই অরিজিনাল মিউজিকের থিমের? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন লালো সিফরিন। লালো সিফরিন খুব একটা ছোটখাটো মানুষ না, কারণ দুবার গ্র্যামি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন এই সিনেমার জন্য মিশন ইম্পসিবল। এবং আর্জেন্টিনিয়ান এই পিয়ানো বাদক এবং একজন কম্পোজার, যিনি পৃথিবী কাঁপিয়েছেন তার মিউজিক দিয়ে। 5 বার নয় 6 বার তিনি অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন, 1 বার 2 বার নয়, 6 বার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন, 5 বার গ্র্যামি পুরস্কার পান, তার মধ্যে 2 বার এই মিশন ইম্পসিবল সিনেমার মিউজিকের জন্য। এবং এছাড়াও মিশন ইম্পসিবল 2 বা মিশন ইম্পসিবল 1 পৃথিবীর সব থেকে বেশি ব্যবসা করা সিনেমাদের মধ্যে অন্যতম, কারণ এই সিনেমারই থিম মিউজিক নিয়ে আরও একটা হৃদয় কাঁপানো গান তৈরি হয়েছিল, যে হিন্দি কল্যাণজি আনন্দজির সুরে বা মিউজিক কম্পোজে। সেই গানটা আমরা কেউ বলতে পারিনি, কিশোর কুমারের কণ্ঠে আর ধর্মেন্দ্র লিপে, পল 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 দিল কে পাস তোমরা এতো। কে জানে ইম্পসিবল নয় মিশন ইম্পসিবল, আর ব্ল্যাক নয় ব্ল্যাকমেল, দুটোই পল 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 দিল কে পাসই হয়তো রয়েছে, তাই জন্য মিলটা খুঁজে পাই আমরা। চলুন আজকের এই এপিসোড, এই পর্ব শেষ করব একজন রিয়েল হিরোর কথা দিয়ে। চলচ্চিত্রে দেখা বিভিন্ন হিরোদের কথা তো বললাম, দেবানন্দ সাহেব, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রজি, মনোজ কুমার, তাদের নাম এলো, কিন্তু রিয়েল হিরোর কথা আমরা জানি কি?
রাজস্থানে জন্ম নেওয়া, রাজস্থানে বড় হওয়ার, রাজস্থানে পড়াশুনো করে শিক্ষিত হওয়া সেই যুবক, তিনি দুর্ধর্ষ মিমিক্রি আর্টিস্ট ছিলেন থিয়েটারের, দারুণ অভিনয় করতেন। নজরে পড়ে গেলেন রয়ের, এবং তাকে থিয়েটারের জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসে তাকে রয়ের ট্রেনিং দিতে শুরু করলো। সেখানে হলো উর্দু, সেখানে হলো ইসলামী ধর্মের বিভিন্ন ধরনের নিয়ম কানুন পালন করার নতুন নতুন অভ্যেস, তাকে শেখানো হলো আরো অনেক কিছু, এবং বদলে দেওয়া হলো তার পরিচয়। এবং শুধু পরিচয় বদলে দেওয়ার নয়, তার সমস্ত রেকর্ড ভারতীয় নাগরিকত্বের মুছে দেওয়া হলো। হ্যাঁ, এই ভারতীয় একজন থিয়েটার অভিনেতা ছিলেন রয়ের 8 বছর পাকিস্তানে থাকা ভারতীয় গুপ্তচর হয়ে। নাম রবীন্দ্র কৌশিক। এই রবীন্দ্র কৌশিক, তাকে ইসলাম শেখানো হয়, রয়ের ট্রেনিং এ উর্দু শেখানো হয়, পাকিস্তানের ভৌগোলিক সীমানা সম্পর্কে তাকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং প্রশিক্ষণ দেওয়া হয়, এবং তারপরে নবী আহমেদ শাকির এই নামে তার নামকরণ করা হয়, এবং তিনি পাকিস্তানে যান, করাচি থেকে LLB পাশ করেন। করাচি ইউনিভার্সিটি থেকে LLB পাশ করেন, এবং পরবর্তীকালে পাকিস্তান আর্মিতে অফিসার হিসেবে নিয়োগ হন। এই নবী আহমেদ শাকির, এই দেশনায়কের কথা আমরা কতজন জানি, হয়তো আমাদের জানানো হয় না। চলুন, কি হলো তারপর। এই নবী আহমেদ শাকির, তিনি তো পাকিস্তানের আর্মিতে জয়েন করেন, এবং পরবর্তীকালে তিনি মেজর পদে পর্যন্ত পৌঁছান প্রমোশন পেয়ে। পাকিস্তানের এক কন্যাকে তিনি বিয়ে করেন, পাকিস্তানি কন্যাকে। ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি যে তিনি একজন হিন্দু এবং হিন্দুস্তানি, এবং তিনি একজন বিখ্যাত অভিনেতা মিমিক্রি আর্টিস্ট রবীন্দ্র কৌশিক। কিন্তু এইভাবে সব ঠিকঠাক চলছিল। নতুন পরিচয় নিয়ে 1975 থেকে তিনি করাচিতে এবং পাকিস্তানে 1979 থেকে 1983, 75-এ তিনি যান, 1983-তে আর্মিতে জয়েন করেন, এবং 1979-তে তিনি আর্মিতে জয়েন করেন, এবং 1983 সাল পর্যন্ত সেই আর্মিতে তিনি কাজ করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে পাকিস্তান আর্মির গোপন সমস্ত খবর আদান প্রদান করে তিনি পৌঁছে দিয়েছিলেন ভারতীয় ডিফেন্স সিস্টেমের কাছে। অর্থাৎ মিলিটারি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চাকরি করাকালীন এই নবী আহমেদ, যিনি আসলে রবীন্দ্র কৌশিক, তিনি পাকিস্তানের সমস্ত গোপন তথ্য আমাদের আর্মির কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং এভাবেই চলছিল সব ঠিকঠাক। মুশকিলটা হলো সেপ্টেম্বর মাসের 1983, যখন আরও একজন এজেন্ট, যার নাম ইনায়েত মাসি, তিনি কল করেন এই রবীন্দ্র কৌশিক অর্থাৎ নবী আহমেদ শাকিরকে, এবং সেই ইনায়েত মাসির, যিনি রয়ের এজেন্ট, তার কল কোনোভাবে চলে যায় পাকিস্তানের আর্মির হাতে। ধরা পড়ে যান রবীন্দ্র কৌশিক অর্থাৎ নবী আহমেদ শাকির। তাকে অকথ্য অত্যাচার করা হয় পাকিস্তান আর্মির কারাগারে, এবং তারপর বিচার হয়, বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। রবীন্দ্র কৌশিক দেশের জন্য আত্মবলিদান দেয়া এই মানুষদের কথা কোনোদিন কোথাও আপনারা জানতে হয়তো পারবেন না। যাবজ্জীবন কারাদণ্ড চলাকালীন তিনি জেলেই মারা যান। দ্য রিয়েল হিরো অফ ইন্ডিয়া, ভারতবর্ষের আরো একজন সত্যিকারের নায়ক, সত্যিকারের হিরো, তিনি রবীন্দ্র কৌশিক। বলুন তো কতজন জানতাম তার কথা। এরকমই বেশ কিছু অজানা ঘটনা, অজানা কিছু মানুষ, অজানা কিছু বিষয় নিয়ে প্রত্যেকবারের মতো আরো একবার ফিরে আসার প্রতিশ্রুতি রেখে বিদায় নেবো আজকে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, ততক্ষণের জন্য না, মানে যতক্ষণ না আসছি ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন, এবং অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকুন। অজানা অনেক ঘটনা আর চেনা মানুষের অনেক অজানা দিক নিয়ে আরো একবার ফিরে আসবো পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য আমি অমিতাভ এবং অমিতাভর এই পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভরাত্রি।